প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ভিডিও লেকচারটি হতে যাচ্ছে পর্যায় সারণীর যে মৌলসমূহ রয়েছে, সেই মৌলসমূহকে আমরা নবম দশম শ্রেণীতে দেখে এসেছিলাম তাকে 4টি ব্লকে ভাগ করা যায়, রাইট? একটি ছিল এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। তো এই যে হিসাব নিকাশগুলো ছিল, অর্থাৎ পর্যায় সারণীর যে মৌলসমূহকে 4টি ব্লকে ভাগ করা হয়েছিল, সেগুলো নিয়ে হচ্ছে আজকে আমাদের এই ক্লাস লেকচারটি হবে। তো আমরা তো জানি এই যে পর্যায় সারণীতে খাড়া যে স্তম্ভগুলো রয়েছে এগুলোকে আমরা বলি গ্রুপ, তাই তো? তো পর্যায় সারণীতে এরকম গ্রুপ টোটাল রয়েছে 18টি। অন্যদিকে পর্যায় সারণীতে এই যে রো রয়েছে বা আনুভূমিক সারি রয়েছে, এই সারির সংখ্যা হচ্ছে 7টি, তাই তো? সো পর্যায় সারণীতে আমরা বলতে পারি পর্যায়, রাইট? অর্থাৎ পর্যায় সারণীতে টোটাল 18টি গ্রুপ রয়েছে এবং 7টি পর্যায় রয়েছে। এখন ধরো তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এখানে যে আয়রন রয়েছে বা যেকোনো একটি মৌল তোমাকে randomly দিয়ে বলল ওই মৌলের হচ্ছে গ্রুপ সংখ্যা এবং পর্যায় নির্ণয় করো। তখন তুমি কিভাবে নির্ণয় করবে? সো এই আলাপ আলোচনাগুলো হচ্ছে আজকে করব। তো একটা পর্যায় সারণীতে কোনো একটা মৌলের গ্রুপ সংখ্যা এবং তার যে পর্যায় সংখ্যা রয়েছে সেটা কিভাবে বের করা যায়। তো এই প্রবলেমগুলো সলভ করার আগে সবার আগে সবচেয়ে ভালো করে যেই জিনিসটি এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নির্ভুলভাবে ইলেকট্রন বিন্যাস কম সময়ে করে ফেলা। সো এই জিনিসটিও হচ্ছে আমরা শুরুতেই হচ্ছে ইলেকট্রন বিন্যাস কিভাবে নির্ভুলভাবে খুব কম সময়ে করতে হয় সেটিও হচ্ছে আমরা এই ক্লাস লেকচারটিতে দেখব। আর ইলেকট্রন বিন্যাস কেন দেখব? কারণ দেখো এই যে পর্যায় সারণীটি রয়েছে, এই পর্যায় সারণীর যে মেইন ভিত্তি সেটি হচ্ছে আসলে ইলেকট্রন বিন্যাস। তো এই পর্যায় সারণীর মেইন ভিত্তি যেহেতু হচ্ছে ইলেকট্রন বিন্যাস, তো আমাদের ইলেকট্রন বিন্যাসটা আসলে শুরুতেই আসলে জেনে ফেলা উচিত। তো চলো ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা ক্লাসটি শুরু করি, দেন পর্যায়ক্রমে আমরা দেখবো এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক মৌলসমূহ। তো চলো ক্লাস ইলেকট্রন বিন্যাস দিয়ে শুরু করা যাক। দেখো নর্মালি আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি তখন আমাদের 3টা জিনিস মাথায় রাখতে হয়। একটা হচ্ছে আউফবাউ নীতি, আরেকটা হচ্ছে হুন্ডের নীতি, আরেকটা হচ্ছে পলির বর্জন নীতি। এখন কোয়েশ্চেনটি হচ্ছে এই 3টা নীতি মনে রেখে এবং কিছু এক্সেপশন মনে রেখে ইলেকট্রন বিন্যাস অল্প সময়ে নির্ভুলভাবে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাই আমরা হচ্ছে এখানে একটা এই চ্যাপ্টারের জন্য একটা শর্টকাট সূত্র মনে রাখবো, যেটি দিয়ে হচ্ছে আমরা সব ধরনের যে ইলেকট্রন বিন্যাস রয়েছে খুব ইজিলি করে ফেলতে পারবো। এবং এই যে ইলেকট্রন বিন্যাসটা করবে এই ইলেকট্রন বিন্যাসে হুন্ডের নীতি, পলির বর্জন নীতি এবং আউফবাউ নীতি 3টাই ঢুকে যাবে। কিরকম দেখো, তোমরা যে সিকোয়েন্সটি মনে রাখবে সেটি হচ্ছে দেখো, এটা হয়তোবা তোমরা অনেকেই জানো আগে থেকে, তারপর আমি একটু রিকল করে দিচ্ছি, যেটি সেটি হচ্ছে দেখো দেখো প্রথমে লিখবে এস এস, দেন পিএস পিএস, দেন ডিপিএস জিপিএস, দেন এফডিপিএস। এই সিকোয়েন্সটি প্রথমে লিখে ফেলবে। আমি তো আবার দেখাচ্ছি কি লিখতে হবে। এস এস, পিএস পিএস, ডিপিএস ডিপিএস অ্যান্ড এফডিপিএস। দেন মনে রাখবে যেটি সেটি হচ্ছে এস শুরু হবে 1 দিয়ে, পি শুরু হবে 2 দিয়ে, ডি শুরু হবে 3 দিয়ে, এফ শুরু হবে 4 দিয়ে। কি বোঝাতে চাচ্ছি, ধরো তুমি হচ্ছে সিঙ্কের ইলেকট্রন বিন্যাস করবে। তো সিঙ্কের যেহেতু ইলেকট্রন বিন্যাস করবে প্রথমে এই সিকোয়েন্সটা লিখতে হবে, তাই তো? দেখো এস এস, পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস, এই সিকোয়েন্সটি লিখে রাখবে। লেখার পর যেটি করবে সেটি হচ্ছে দেখো এস শুরু করবে 1 দিয়ে, তো এস শুরু করলাম 1 দিয়ে, দেন পরের এসে কি হবে 2 হবে, পর্যায়ক্রমে চলতে থাকবে, দেন 3, দেন পরের এসে 4, দেন তারপরের এসে 5, তারপরের এসে 6, তারপরের এসে 7। সো এভাবে হচ্ছে নাম্বারিংটা শুরু করতে হবে। তারপর দেখো পি শুরু করবে কি দিয়ে, 2 দিয়ে, রাইট? তো এখানে পি কোথায়, প্রথম পিটা কোথায়, এইখানে। তো 2 দিয়ে শুরু করলে দেন জ্বালাতে থাকবে, দেন পরের পিতে কত থাকবে, 3 থাকবে, তার পরের পিতে 4 থাকবে, তারপরের পিতে 5 থাকবে, তারপরের পিতে 6 থাকবে। দেন ডি শুরু করব হচ্ছে আমরা 3 দিয়ে। দেখো প্রথম ডিটা কোথায়, প্রথম ডিটা হচ্ছে এখানে। সো 3D, 4G এবং 5D। দেন এফ শুরু করবে 4 দিয়ে, রাইট? তো এফ শুরু করবো আমরা 4 দিয়ে। তো এভাবে চাইলে হচ্ছে জিনিসটা খুব ইজিলি লিখে ফেলতে পারো। আর এখন দেখো, তো এখন যদি তুমি হচ্ছে ইলেকট্রন বিন্যাসটি করতে চাও, আমরা তো আগে থেকেই জানি এস যে অরবিটাল থাকে তার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 10, এবং এফ অরবিটালের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 14। তো এখন ইলেকট্রন ঢুকানো শুরু করো। দেখো এখানে এস এর কত 2, রাইট? 2 দিলাম, এ এস এর কত 2, তাহলে 4টা হলো। পি এর কত 6, এস এর কত 2, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, পি এর কত 6, 4 এস তারও কত 2। এবার ডিতে কতটি বসাবো, দেখো অলরেডি কয়টা ইলেকট্রন হয়েছে, দেখো 2 প্লাস 2 4 প্লাস 6 10 প্লাস 2 12 প্লাস 6 18 প্লাস 2
মানে হচ্ছে 20 টোটাল এখানে 20 টি ইলেকট্রন বা 20 টি ইলেকট্রন রয়েছে, তাই তো? জিংকের পারমাণবিক সংখ্যা কত? 30 না? বা ইলেকট্রন 30 টি রয়েছে না? তো আমার এখানে আরো 10 টি ইলেকট্রন দিলে দিতে তাহলেই আমার কি হয়ে যাবে? 30 টি ইলেকট্রন হয়ে যাবে টোটাল, তাই তো? অর্থাৎ জিংকের ইলেকট্রন বিন্যাসটি হয়ে যাবে। অর্থাৎ জিংকের যে ইলেকট্রন বিন্যাসটি ওটা আমরা পাচ্ছি এতটুকু পর্যন্ত, রাইট? তো বাকি পার্টটুকুগুলো আসলে আমার লিখার দরকার ছিল না। আমি এই পার্টটুকু লিখলেই জিংকের ইলেকট্রন বিন্যাসটি হয়ে যাচ্ছে, তাই তো? তো আলাদা করে এখানে জিংকের ইলেকট্রন বিন্যাসটি শুধুমাত্র এই পার্টটুকু এখানে লিখলাম। শুধুমাত্র এই পার্টটুকুই এখানে লিখলাম। তো আশা করি এই যে শর্টকাটটি রয়েছে এটি তোমরা বুঝতে পেরেছ। তো এখন তোমাদের মনে আসতে পারে যে আউফবাউ নীতি, হুন্ডের নীতি, পলের বর্জন নীতি দিয়ে তো আমি তো খুব ইজিলি ইলেকট্রন বিন্যাস করতেই পারছি। আসলে এটা মনে রাখার দরকারটা কি? আসলে দেখো এটা মনে রাখার দরকারটা এজন্যই কারণ তোমাদের যখন জিংকের ইলেকট্রন বিন্যাস বলা হয় বা ছোট পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোনো একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস বের করতে বলা হয়, তখন কিন্তু খুব ইজিলি ইলেকট্রন বিন্যাসটা করে ফেলা যায়। এই আউফবাউ নীতি, হুন্ডের নীতি, পলের বর্জন নীতি মনে রেখে। বাট যখন দেখা যাবে তোমাদেরকে খুব বড় একটা ইলেকট্রন বিন্যাস দেওয়া হয়েছে অ্যাডমিশন লেভেলে বা এইচএসসি লেভেলের এমসিকিউতে, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে ৮০ এর মতো বা ৮০, ৮৫, ৮২, তখন কিন্তু আসলে কার শক্তি বেশি, কার শক্তি কম এগুলো মনে রাখা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। সো এইজন্যই হচ্ছে এই সিকোয়েন্সটা মনে রাখলে আসলে ইলেকট্রন বিন্যাসে কোনো ভুল হওয়ার চান্সই থাকে না। তাই হচ্ছে এই যে সিকোয়েন্সটি রয়েছে সেই সিকোয়েন্সটি হচ্ছে আমি তোমাকে দেখাচ্ছি। তো আশা করি এভাবে দিলে পারা যাবে, তাই তো? তো এখন দেখো জিঙ্ক 30 এর ইলেকট্রন বিন্যাস তো আমরা করতে পেরেছি, রাইট? এখন যদি আমাকে বলা হয় জিঙ্ক 2 প্লাস মানে কি জিঙ্ক থেকে 2টা ইলেকট্রন চলে গেছে, তাই তো? যেহেতু এখানে হচ্ছে জিঙ্কে 30 টি ইলেকট্রন রয়েছে তাহলে জিঙ্ক 2 প্লাসে কয়টা ইলেকট্রন থাকবে? 28 টি ইলেকট্রন থাকবে, তাই তো? খুবই সিম্পল, রাইট? তো এখন কথাটি হচ্ছে জিঙ্কে যেহেতু হচ্ছে 2টা ইলেকট্রন কম থাকবে জিঙ্ক থেকে, তাহলে ইলেকট্রনটা আসলে যাবে কার থেকে? এখানে ইলেকট্রন আমি নিবো কার থেকে? আমি কি হচ্ছে 3d থেকে নিবো নাকি 4s থেকে নিবো? তো এক্ষেত্রে যেটা মনে রাখবে সেটা হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ থেকে সবসময় ইলেকট্রন যাবে। ইলেকট্রন যাবে কার থেকে? সর্ববহিস্থ কক্ষপথ থেকে। সর্ববহিস্থ কক্ষপথকে যার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান বেশি। দেখো এখানে 4s, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে 4, এটা হচ্ছে 3d, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা n এর মান হচ্ছে 3। তাহলে সর্ববহিস্থ উপশক্তি স্তর কোনটা? 3d নাকি 4s? অবশ্যই হচ্ছে 4s, কারণ 4s মানে হচ্ছে চতুর্থ কক্ষপথ আর 3d মানে হচ্ছে তৃতীয় কক্ষপথের উপশক্তি স্তর, রাইট? তো অর্থাৎ এখানে যখন ইলেকট্রন যাবে তখন সবসময় মনে রাখবে ইলেকট্রন নেওয়ার টাইমে বা ইলেকট্রন যখন চলে যাবে কোনো একটা মৌল থেকে তখন সবসময় সর্ববহিস্থ উপশক্তি স্তর থেকে যাবে, বা বলতে পারি প্রধান কোয়ান্টাম সংখ্যা যেখানে বেশি সেখান থেকে যাবে, রাইট? তো এই যে 2টা ইলেকট্রন নিচ্ছ এখান থেকে, এটা যাবে হচ্ছে 4s থেকে, অর্থাৎ 4s2 যেটি রয়েছে 2টা ইলেকট্রন যদি চলে যায় তাহলে হবে হচ্ছে 4s0। আশা করি এই জিনিসটি বুঝতে পেরেছ। তার মানে আমি যেটি বোঝাতে চাচ্ছি আয়ন লেখার সময় বা ইলেকট্রন যখন চলে যাবে তখন ইলেকট্রন বের হবে সর্ববহিস্থ উপশক্তি স্তর থেকে। চলো আরেকটা ইলেকট্রন বিন্যাস করে ফেলি। এই ইলেকট্রন বিন্যাসটি হচ্ছে আয়রনের। তো আয়রনের যখন ইলেকট্রন বিন্যাস করতে যাবে দেখো আগের মতো এই সিকোয়েন্সটা লিখে ফেলেছি। এই সিকোয়েন্সটা তোমরা এখন লিখতেই পারবে, তাই আমি হচ্ছে এই সিকোয়েন্স লেখাটা আর রিপিট করছি না। আর আমি পুরো সব সিকোয়েন্স না লিখে জাস্ট খালি 3D পর্যন্ত লিখেছি। কেন লিখেছি? কারণ আমি জানি 30 এর জন্য আমার তার থেকে বেশি আর প্রয়োজন নেই লিখার, তাই আমি শুধুমাত্র এতটুকুই লিখেছি। তো এখন ইলেকট্রন ফিল করো। ফিল করলে দেখবে এইখানে যে এতটুকু পর্যন্ত 4s2 পর্যন্ত যে ফিল করেছো তাতে আসলে 20টা ইলেকট্রন রয়েছে। তো এখন দেখো তুমি আয়রনের 26 না, তো তোমার হচ্ছে এতটুকু পর্যন্ত 20টা ইলেকট্রন হয়ে গেছে। তো তোমার ডিতে কয়টা দিতে হবে? ডি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10, মানে 10টা ইলেকট্রন তো তোমার দরকার নাই কারণ এতটুকু পর্যন্ত অলরেডি 20 হয়ে গেছে। তো তোমার কয়টা দিতে হবে? 6টা দিতে হবে 26 করার জন্য। সো এটাই হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস। এখন দেখো তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে যে Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করো, মানে তার থেকে তোমার 2টা ইলেকট্রন সরাতে হবে, তাই তো? আয়রন থেকে 2টা ইলেকট্রন সরাতে হবে। তো সরালে অবশ্যই আমরা 4s থেকে সরাবো, কেন? কারণ এটা সর্ববহিস্থ উপশক্তি স্তর। ইলেকট্রন যাওয়ার টাইমে সবসময় সর্ববহিস্থ উপশক্তি স্তর থেকেই ইলেকট্রনটা যাবে, অর্থাৎ এখানে 4s এর উপর 0 বসবে। বাট এখন যদি তোমাকে বলা হয় Fe2+ থেকে Fe3+ লিখো, তো আরেকটা ইলেকট্রন কমাতে হবে, তাই না? এখন দেখো 4s তো হচ্ছে অলরেডি 0 হয়ে গেছে, তার থেকে তো আর ইলেকট্রন কমাতে পারবে না। তাহলে এখন যেটা থেকে কমাতে হবে সেটা হবে 3d থেকে, অর্থাৎ 3d 5 করতে হবে, তাই তো? অর্থাৎ 3d 5 করতে হবে। সো এগুলোই ছিল হচ্ছে আসলে ইলেকট্রন বিন্যাস করার শর্টকাট কিছু রুল। আর এখানে আয়ন কিভাবে লিখতে হয় এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু মাথায় রাখবে। যারা পারো অলরেডি তাদের জন্য তো অবশ্যই প্লাস, আর যারা আজকে নতুন শিখলে তারা একটু মাথায় রাখবে। চলো আরো কিছু ইলেকট্রন বিন্যাস দেখে নিই। দেখো এখানে যেটি লেখা আছে সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম 21, স্ক্যান্ডিয়াম 3+, কোভাল্ট 27 বা কোভাল্ট 3+, নিকেল 28 বা নিকেল 2+, এগুলোর ইলেকট্রন বিন্যাস করতে। তো চলো তাড়াতাড়ি করে ফেলি। এখানে দেখো স্ক্যান্ডিয়াম কি 21, তাই তো? মানে তাতে 21টা ইলেকট্রন থাকবে। তো দেখো এখানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s,
2 তাহলে এখানে কয়টা ইলেকট্রন হয়েছে টোটাল? এখানে ইলেকট্রন হয়েছে 20 টি। অলরেডি 20 টি হয়ে গেছে। তাই তো? আমার হচ্ছে এখানে স্ক্যান্ডিয়ামের কত 21 তো আমার হচ্ছে আর একটা দিলেই হচ্ছে 21 টা হয়ে যাবে। রাইট? সো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আসলে এমন। এখন দেখো স্ক্যান্ডিয়াম থেকে 3 টা ইলেকট্রন বের করতে বলা হয়েছে। তাই না? এই যে স্ক্যান্ডিয়াম 3+। সো 3 টা ইলেকট্রন কোত্থেকে সরবে? প্রথমে সরবে হচ্ছে এই যে 4s থেকে, দেন সরবে হচ্ছে 3d থেকে। প্রথম ইলেকট্রন 2 টা সরবে অবশ্যই 4s থেকে কারণ এটা হচ্ছে সর্ববহিঃস্থ শক্তি স্তর। দেন ইলেকট্রনটা সরবে হচ্ছে 3d থেকে। অর্থাৎ 4s থেকেও সরে যাবে, 3d থেকেও এখানে সরে যাবে। তারপর যে ইলেকট্রন বিন্যাসটি করতে চাচ্ছি সেটি হচ্ছে কোবাল্ট 27 তো কোবাল্ট 27 এর জন্য দেখো এই যে এতটুকু পর্যন্ত 4s পর্যন্ত যদি আমি সর্বোচ্চ ইলেকট্রন দিয়ে ফিল করাই তাহলে আমরা জানি 20 টা ইলেকট্রন হচ্ছে। তাই তো? তাহলে 3d তে কয়টা যাবে? 27 করতে অবশ্যই 7 বসাবো। রাইট? সো এটি হচ্ছে আমাদের কোবাল্টের ইলেকট্রন বিন্যাস এবং কোবাল্ট 3+ যেটি রয়েছে ওইখানে কয়টি ইলেকট্রন কম রয়েছে? 3 টি ইলেকট্রন কম রয়েছে কোবাল্ট থেকে অর্থাৎ 24 টি ইলেকট্রন রয়েছে। অর্থাৎ এখন যদি আমি ইলেকট্রন বের করতে চাই আমার কয়টা ইলেকট্রন বের করতে হবে? 3 টা। সো প্রথম ইলেকট্রনটি বের হবে 4s থেকে এবং যে তৃতীয় ইলেকট্রনটি রয়েছে সেটা বের হবে হচ্ছে 3d থেকে। তাই তো? সো এখান থেকে 4s থেকে হচ্ছে 2 টা ইলেকট্রন সরে যাবে এবং 3d থেকে 1 টা ইলেকট্রন সরে যাবে। অর্থাৎ 4s এ 0 হয়ে যাবে এবং 3d তে তখন 6 হয়ে যাবে। তো এবার চলো নিকেলের ইলেকট্রন বিন্যাস করে ফেলি। দেখো নিকেলের ইলেকট্রন বিন্যাসটা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d8 রাইট? সো 3d8 হয়ে যাবে এবং যদি 2 টি ইলেকট্রন বের করো অবশ্যই 4s থেকে বের হবে নট 3d তাই তো? তো এভাবে চাইলে নিকেলের যে আয়ন রয়েছে সে আয়নের ইলেকট্রন বিন্যাসগুলো তোমরা করে ফেলতে পারো। তো এগুলোই ছিল হচ্ছে আমাদের বেসিক যে ইলেকট্রন বিন্যাস রয়েছে তার যে শর্টকাট রুল সেগুলো। তো এখন আমরা যে এই স্লাইডে যে জিনিসগুলো পড়বো এগুলো একটু মনোযোগ সহকারে দেখো কারণ এগুলো হচ্ছে সবচাইতে বেশি পরীক্ষাতে আসে। সো এই স্লাইডটা একটু মনোযোগ সহকারে দেখো। এই স্লাইডটিতে আমরা মূলত দেখব হচ্ছে ক্রোমিয়াম 24, ক্রোমিয়াম 3+, কপার এবং কপার 2+ এর ইলেকট্রন বিন্যাস। সো চলো প্রথমেই হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে থাকি। তো প্রথমেই চলো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটি করে ফেলি। তো আমরা তো জানি যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2 এবং 3d কত করতে হবে একটু খেয়াল করো। এখন পর্যন্ত কিন্তু কত হয়েছে 2 + 2 4 + 6 10 + 2 12 + 6 18 + 2 20 অর্থাৎ এখানে এখন পর্যন্ত 20 হয়েছে। তার মানে এখানে 3d তে দিতে হবে 4 টি ইলেকট্রন। তাই তো? সো সবাই কিন্তু এভাবে ইলেকট্রন বিন্যাসটা করে বা শিখে এসেছে। বাট এই ইলেকট্রন বিন্যাস আসলে ভুল। তাহলে সঠিক ইলেকট্রন বিন্যাসটি কোনটি হবে? সঠিক ইলেকট্রন বিন্যাসটি যেটি সেটি হচ্ছে আসলে এইখানে বাস্তবে যেটি হয় 4s থেকে এই যে 2 টা ইলেকট্রন রয়েছে না? 2 টা ইলেকট্রনের একটা ইলেকট্রন 3d উপশক্তি স্তরে চলে আসে। তো বাস্তবে কি হচ্ছে? বাস্তবে হচ্ছে 4s2 এর 2 টা ইলেকট্রনের একটা ইলেকট্রন 3d উপশক্তি স্তরে চলে আসে। চলে আসলে তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? তাহলে ইলেকট্রন বিন্যাসটা এমন হবে যে ও এতটুকু পর্যন্ত হচ্ছে ঠিক রয়েছে বাট 4s2 তে 2 টা ইলেকট্রন ছিল শুধুমাত্র এখন একটা ইলেকট্রন থাকবে। আর ওই একটা ইলেকট্রন যেটা হচ্ছে কম লিখেছি ওটা কোথায় যাবে? ওটা 3d উপশক্তি স্তরে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের সঠিক ইলেকট্রন বিন্যাস। তো এখন কোয়েশ্চেনটি হচ্ছে যে এটা তো হয় ঠিক আছে বাট তুমি মনে রাখবে কিভাবে? আসলে এখানে সিম্পল একটা রুল আছে। সেই রুলটা হচ্ছে দেখো 3d তে তোমরা কখনোই 4 লিখবে না বা 9 লিখবে না। আমি কি বোঝাতে চাচ্ছি? আমি বোঝাতে চাচ্ছি যখনই হচ্ছে তোমার 3d আসবে 3d তে তোমরা কখনোই 4 ও লিখবে না এবং 3d তে তোমরা কখনো কি লিখবে না? 9 ও লিখবে না। খুবই সিম্পল। 3d তে কখনো 4 ও লিখবে না, কখনো 3d তে 9 টা ইলেকট্রনও দিবে না। 4 যদি পাও ওটাকে কি করবে? 3d 5 বানিয়ে ফেলবে। 4 পেলে কি করতে হবে? 4 পেলে 3d 5 করে ফেলতে হবে। অন্যদিকে যদি হচ্ছে 3d 9 পাও তখন 3d 10 করে ফেলতে হবে। তাহলেই হচ্ছে আর কোনো প্রবলেম থাকছে না। অর্থাৎ যেখানেই হচ্ছে d4 দেখবে d5 করে ফেলবে, যেখানেই d9 দেখবে d10 করে ফেলবে এবং 4s যে উপশক্তি স্তরটা রয়েছে সেখানে একটা ইলেকট্রন কম লিখতে হবে। দ্যাটস ইট। d4 দেখলে d5 করে ফেলবে, d9 দেখলে d10 করে ফেলবে এবং 4s যে উপশক্তি স্তর রয়েছে সেখানে একটা ইলেকট্রন কম লিখবে তাহলেই হয়ে যাবে। তো এখন কোয়েশ্চেন আসতে পারে আচ্ছা ঠিক আছে এই নিয়ম তো বুঝলাম। বাট এটার আসলে অ্যাকচুয়াল কারণটা কি? এটা তো হচ্ছে আমি আসলে তোমাকে মুখস্থ করালাম, রাইট না? তাহলে এটার যে অ্যাকচুয়াল কারণ আছে সেটা আসলে কি? তো এটা একটু দেখি। দেখো আমি তো বললাম যে D9 এবং D4 লিখব না। কেন লিখব না? কারণ হুঞ্জের নীতি অনুযায়ী অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটালগুলো
অধিক সুস্থির। হুন্ডের নীতি কি? দেখো হুন্ডের একটা নীতি রয়েছে। নীতিটি হচ্ছে দেখো G4 যে অরবিটালটি রয়েছে, উপশক্তি স্তরটি রয়েছে। তো এই যে G4 উপশক্তি স্তরটি রয়েছে, এটার থেকে আসলে D5 উপশক্তি স্তরটি অধিক সুস্থির। কেন? কারণ এটা হচ্ছে অর্ধপূর্ণ। কেন অর্ধপূর্ণ? কারণ দেখো G এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10। তো 5 কি 10 এর অর্ধেক না? অর্থাৎ G5 হচ্ছে অর্ধপূর্ণ অরবিটাল। তো এটা যেহেতু অর্ধপূর্ণ তাই হচ্ছে এটা অধিক সুস্থির। অন্যদিকে দেখো D9 টা কি? D9 টা কিন্তু পরিপূর্ণ না, তাই না? বা D10 টা কি? D10 কিন্তু পরিপূর্ণ। তাই D10 টা যেহেতু পরিপূর্ণ এটাও হচ্ছে অধিক সুস্থির। তাই হুন্ড বলেছেন D4 এবং D9 আসলে হয় না, যেটা হয় আসলে হচ্ছে D4, D5 দুঃখিত D5 এবং D10 কারণ তারা হচ্ছে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ। যেহেতু অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটালগুলো অধিক সুস্থির তাই হচ্ছে আমরা এখানে এভাবে সুস্থির আকারে লিখেছি। আশা করি বুঝতে পেরেছ। তো আমাদের সামারি হচ্ছে এরকম, আমরা কখনোই হচ্ছে G4 এবং G9 লিখবো না, না লিখে আমরা রিপ্লেস করে D5 এবং D10 লিখে দেব, কারণ হুন্ডের নীতি অনুযায়ী অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটালগুলো অধিক সুস্থির। তো এবার চলো ক্রোমিয়াম 3+ এর যে ইলেকট্রন বিন্যাসটি আছে সেটি দেখে ফেলে। আমরা জানি দেখো এখানে ক্রোমিয়াম 3+ এ কি হয়েছে? ক্রোমিয়াম থেকে 3টে ইলেকট্রন চলে গেছে, তাই তো? তো তোমার প্রথম কাজ কি? 4s থেকে হচ্ছে 2টা, এখানে তো একটা আছে এখন, একটা বের করতে হবে এবং 3d থেকে তোমার 2টা বের করতে হবে। তাহলেই তুমি হচ্ছে 3টে ইলেকট্রন বের করতে পারবে, রাইট? তো এভাবেই হচ্ছে আমরা ক্রোমিয়াম 3+ এর হচ্ছে ইলেকট্রন বিন্যাসটি করতে পারি। এখন চলো যে কপারের যে ইলেকট্রন বিন্যাসটি আছে সেটি করতে চাই। দেখো কপারের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে চাই আমরা আগের মতো লিখবো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2 এবং দেখবে যে হিসাব করলে এখানে এতটুকু পর্যন্ত অলরেডি 20 চলে এসেছে। তো যেহেতু কপারের 29 অর্থাৎ 3d তে আমাদের 9 দিতে হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা কি 3d তে কখনো 9 দিব? আমরা কিন্তু 3d তে কখনোই 9 দিব না, কারণ হুন্ডের নীতি অনুযায়ী D9 যখনই থাকবে আমরা কি লিখবো? D9 থাকলে আমরা D10 লিখে ফেলবো, রাইট? এবং D4 থাকলে আমরা কি লিখেছি এতক্ষণ? D5 লিখেছি, তাই তো? তো এখানে যেহেতু হচ্ছে 9 রয়েছে আমরা 9 না লিখে কি লিখবো? 10 লিখবো আর ফোর্স থেকে একটা ইলেকট্রন কমিয়ে ফেলবো, তাই না? তো এই ইলেকট্রন বিন্যাসটি আমাদের কি হয়েছে? ভুল হয়েছে। সঠিক ইলেকট্রন বিন্যাসটি কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 4s1 দুঃখিত 4s1 এবং 3d 10। সো এটি হচ্ছে আমাদের আসল ইলেকট্রন বিন্যাস। আর আমরা তো আগে থেকেই জানি ইলেকট্রন যখন বের করতে হবে তখন সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন বের করব, দেন তার থেকে নিচের কক্ষপথ সর্ববহিস্থ উপশক্তি স্তর থেকে ইলেকট্রন বের করব, দেন তার থেকে ছোট একটা উপশক্তি স্তর থেকে ইলেকট্রন বের করব, তাই তো? তো এখানে দেখো 2টা ইলেকট্রন বের করা লাগবে, একটা 4s থেকে যাবে, একটা 3d থেকে যাবে, অর্থাৎ 4s 0 এবং 3d 9। তো সামারি হিসেবে আমরা দেখলাম যেটা সেটি হচ্ছে ক্রোমিয়াম এবং কপার যেটি রয়েছে তাদের ইলেকট্রন বিন্যাসটা একটু ডিফারেন্ট হচ্ছে, তাই তো? ক্রোমিয়াম এবং কপারের এই যে ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাসে একটু ডিফারেন্স হচ্ছে। কেন ডিফারেন্ট হচ্ছে? কারণ মূলের নীতি অনুযায়ী অর্থপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটালগুলো অধিক সুস্থিত হওয়াতে জি অরবিটালে 4 অথবা 9টি ইলেকট্রন থাকতে পারে না, বরং 5টা অথবা 10টা ইলেকট্রন থাকে। তাই কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রমধর্মী হয়ে থাকে। তো এখানে একটু লক্ষ্য করো, এখানে যে ক্রোমিয়াম 24 রয়েছে তার ইলেকট্রন বিন্যাস কিন্তু আমরা একটু আগেই দেখে এসেছি, রাইট? তো এই যে ক্রোমিয়াম রয়েছে এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটি অনেক সময় এভাবে লেখা হয়, তো তখন অনেক একটু বাফেলড হয়ে যায়। তো চিন্তার কোনো কারণ নেই। দেখো এখানে ক্রোমিয়াম যেটি রয়েছে ক্রোমিয়ামের এতটুকু পর্যন্ত যে ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে আসলে 18। কিভাবে? দেখো এখানে 2, এখানেও 2 মানে 4, এখানে 6 মানে 10, এখানে 2 মানে 12, এখানে 6 মানে 18। দেখো এতটুকু যে ইলেকট্রন বিন্যাস এটা কি আসলে আর্গনের ইলেকট্রন বিন্যাস না? কেন আর্গনের ইলেকট্রন বিন্যাস? কারণ দেখো আর্গনের যে ইলেকট্রন রয়েছে সেটি হচ্ছে কয়টা? 18টা, তাই তো? তো এতটুকু পর্যন্ত যেহেতু 18 এসেছে আমরা এটাকে রিপ্লেস করে আর্গন লিখে ফেলতে পারি এবং বাকি পার্টটুকু বসিয়ে দিতে পারি। তার মানে এখানে এটা আর এটা আসলে একই জিনিস, বাট রিপ্রেজেন্টেশনটা শুধুমাত্র ভিন্ন। আশা করি এটি দেখতে তোমরা হচ্ছে আর ভয় পাবে না। অন্যদিকে ধরো যে সোডিয়াম যে 11 রয়েছে, সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা এরকম হয়। তো সোডিয়ামের ক্ষেত্রেও দেখো এই যে এতটুকু পর্যন্ত যে ইলেকট্রন বিন্যাস এটা কার ইলেকট্রন বিন্যাস? এটা নিয়নের ইলেকট্রন বিন্যাস না? অবশ্যই এটা নিয়নের ইলেকট্রন বিন্যাস, কারণ দেখো 2 + 2 4 + 6 মানে 10, অর্থাৎ এতটুকু পর্যন্ত নিয়নের ইলেকট্রন বিন্যাস আর বাকিটা হচ্ছে বসিয়ে দিলাম। অন্যদিকে জ্যানন 54 এর যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই দেখো SS, PS, PS, GPS, GPS, FGPS, তাই না? তো এতগুলো না লিখে আমি শুধুমাত্র SS, PS, PS, GPS এবং GP অংশটুকু লিখলাম, কারণ আমি জানি এত বেশি আমার দরকার হবে না, আমার যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি লিখেছি। যদি আমার লাগতো, যদি এখানে 80 হতো বা 90 হতো তার যে ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, তখন আমি বাকি পার্টটুকু লিখতাম। তো S কত দিয়ে শুরু করবো? 1 দিয়ে, এটা 2 দিয়ে, এটা 3, 4,
5, তাই তো? আর P শুরু হবে কত দিয়ে? 2, তারপর পর্যায়ক্রমে চলতে থাকবে, তাই তো? তো এখানে 2 দিয়ে শুরু হলো, 3, দেন 4, দেন 5। D শুরু হবে কত দিয়ে? G শুরু হবে অবশ্যই 3 দিয়ে, দেন পর্যায়ক্রমে চলতে থাকবে। পরের D তে যাবে 4, তাই তো? তো এভাবে চেনে আমরা খুব ইজিলি করে ফেলতে পারি। তো এখন দেখো আমাদের কি করতে হবে? 54 বানাতে হবে। দেখো 2 প্লাস 2 মানে কত? 4, 10, 12, 18, 20, 30। দেখো এখন পর্যন্ত আমার 30 হয়েছে, তাই তো? দেন এটা P এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 6 না? 36, S এর কত? 2 না? তাহলে হচ্ছে 38, D এর কত? 10 না? 48 হয়ে গেছে। তো আমার আর কত দিতে হবে? 6টা ইলেকট্রন দিলেই হচ্ছে আমার জ্যাননের ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে। অর্থাৎ এইখানে এই ইলেকট্রন বিন্যাসটি হবে। সো দেখেছো কিভাবে এই জিনিসটি মনে থাকলে খুব ইজিলি হচ্ছে ইলেকট্রন বিন্যাসগুলো করে ফেলা যায়। দেন এই জ্যাননের ইলেকট্রন বিন্যাসটি হচ্ছে আবার শর্টকাট আমরা এভাবেও লিখতে পারি। কেন এভাবে লিখতে পারি? কারণ দেখো এইখান থেকে যে এতটুকু পোরশন রয়েছে, এইখান থেকে এতটুকু পোরশন যেটি রয়েছে সেটি হচ্ছে আসলে ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস। এই যে ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ 36 হচ্ছে ইলেকট্রন এখানে রয়েছে। 36 ইলেকট্রন মানে হচ্ছে ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস। তো যেহেতু এখানে 36 রয়েছে এটাকে রিপ্লেস করে আমরা ক্রিপ্টন লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছ। তো ইলেকট্রন বিন্যাস রিলেটেড যে পড়াশোনাগুলো ছিল সেগুলো তো আমরা করে আসলাম মাত্র। এবার চলো যে একটা পর্যায় সারণী থেকে কোনো একটা মৌলের অবস্থান আমরা কিভাবে নির্ণয় করব, অর্থাৎ ওই মৌলটার ব্লক কি এবং ওই মৌলটা ঠিক কোন গ্রুপে রয়েছে এবং কোন পর্যায়ে রয়েছে সেটা আমরা কিভাবে বের করব সেটা আমরা এই স্লাইডে দেখে ফেলি। সো তার আগে যেটি বুঝতে হবে সেটি হচ্ছে কোন মৌলটি কোন ব্লক সেটা আসলে বুঝবো কিভাবে? দেখো ব্লক আসলে বলতে কি বোঝায়? দেখো ধরো তোমাকে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করতে দেওয়া হয়েছে এবং বোরন এবং স্ক্যান্ডিয়াম এবং লুটেশিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে দেওয়া হয়েছে। তো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে তুমি এটা পেয়েছো, বোরনের জন্য এটা, স্ক্যান্ডিয়ামের জন্য এটা, লুটেশিয়ামের জন্য এটা। তো একটু খেয়াল করো হাইড্রোজেনের যে শেষ ইলেকট্রনটি রয়েছে এই ক্ষেত্রে হাইড্রোজেনের ইলেকট্রন তো একটাই রয়েছে, তাই না? বা এই যে শেষ ইলেকট্রনটি বা একটি ইলেকট্রন ওইটা কি s অরবিটালে প্রবেশ করেছে বা s উপশক্তি স্তরে প্রবেশ করেছে, রাইট? তাই তাকে বলা হয় অ্যাস ব্লক মৌল। অন্যদিকে দেখো বোরন যেটি রয়েছে বোরনের শেষ ইলেকট্রনটি কোথায় প্রবেশ করেছে? পিতে, তাই তো? যেহেতু শেষ ইলেকট্রনটি পিতে অবস্থা মানে হচ্ছে প্রবেশ করেছে তাই তাকে বলা হয় পি ব্লক মৌল। অন্যদিকে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করো শেষ ইলেকট্রনটি কোথায় প্রবেশ করেছে? ডিতে না? যেহেতু স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি ডি তে প্রবেশ করেছে তাই তাকে আমরা বলবো টি ব্লক মৌল। আর এখানে দেখো লুটেশিয়াম যেটি রয়েছে তার যে সর্বশেষ ইলেকট্রনটা ওটা হচ্ছে এফ উপশক্তি স্তরে প্রবেশ করেছে তাই আমরা তাকে বলবো এফ ব্লক মৌল। সো এগুলোই হচ্ছে আসলে ব্লক মৌল, যে কোনো একটা যে মৌল রয়েছে তার সর্বশেষ ইলেকট্রনটি হচ্ছে এস উপশক্তি স্তর নাকি পি উপশক্তি স্তর নাকি ডি উপশক্তি স্তর নাকি হচ্ছে এফ উপশক্তি স্তরে প্রবেশ করছে তার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে মৌলসমূহকে 4 ভাগে ভাগ করেছি। এই ভাগটাকে আসলে বলা হয় ব্লক মৌল। তাহলে আমরা বলতে পারি কোনো একটা মৌল এর সর্বশেষ ইলেকট্রনটি যে উপশক্তি স্তরে প্রবেশ করে তাকে আমরা সেই ব্লক মৌল বলি, তাই না? দেখো এখানে এস এ প্রবেশ করেছিল এস ব্লক মৌল বলেছে, এখানে পি তে প্রবেশ করেছিল এখানে পি ব্লক মৌল বলেছে, এখানে ডি তে প্রবেশ করেছে আমরা ডি ব্লক মৌল বলেছি, এখানে এফ এ প্রবেশ করেছে তাই আমরা এফ ব্লক মৌল বলেছি। তাহলে ব্যাপারটা খুবই সিম্পল, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ ইলেকট্রনটি যে অরবিটালে প্রবেশ করবে তাকে আমরা ওই ব্লকের মৌল ধরবো। আশা করি বুঝতে পেরেছো। এখানে অরবিটাল লিখেছে, এটা আসলে অরবিটাল হবে না, এটা হবে হচ্ছে উপশক্তি স্তর। কেমন? এখানে মনে রাখবে যে এই যে অরবিটাল কথাটি রয়েছে এটা একটু ভুল লিখেছি, এটা হবে হচ্ছে উপশক্তি স্তর। এটা একটা টাইপিং মিস্টেক ছিল। তো এবার চলো পর্যায়ক্রমে এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল আমরা একটু পড়ে আসি। সো প্রথমেই শুরু করি হচ্ছে এস ব্লক মৌল দিয়ে। তো এস ব্লক হচ্ছে যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করবে তাদেরকে আমরা বলবো এস ব্লক মৌল। এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি হাইড্রোজেনকে, ফর এক্সাম্পল 1s1, ক্যালসিয়ামকে নিতে পারি, সোডিয়ামকে নিতে পারি এবং হিলিয়ামকে নিতে পারি। দেখো এখানে সবারই কিন্তু সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করেছে। আর এখানে মনে রাখবা যে এস অরবিটাল যে কথাটি বলেছি এটা কিন্তু ভুল বলছি, ঠিক আছে? এখানে অরবিটালকে রিপ্লেস করে তোমরা কি বলবে? উপশক্তি স্তর বলবে। কেমন? এটা আসলে টাইপিং মিস্টেক ছিল। এখানে অরবিটাল দেখলে কি বলবে? উপশক্তি স্তর বলবে। তো একটু খেয়াল করে এখানে হাইড্রোজেনের যে সর্বশেষ ইলেকট্রনটি রয়েছে এটা এস উপশক্তি স্তরে প্রবেশ করেছে, ক্যালসিয়ামের ক্ষেত্রেও এস, সোডিয়ামের ক্ষেত্রেও এস এবং যে হিলিয়াম রয়েছে তার ক্ষেত্রেও এস। তাই এই সবগুলো মৌলই আমার কি? আমার হচ্ছে এস ব্লক মৌল। আশা করি বুঝতে পেরেছ। তো যদি পর্যায় সারণী হচ্ছে অ্যানালাইসিস করতে চাও তাহলে সবসময় মনে রাখবে পর্যায় সারণীর 1 এবং 2 নম্বর গ্রুপের সব মৌলই হচ্ছে এস ব্লক মৌল এবং পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপ যেটি রয়েছে হিলিয়াম সে হচ্ছে এস ব্লক মৌল।
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পর্যায় সারণী ১ নম্বর এবং ২ নম্বর গ্রুপের সকল মৌলই হচ্ছে s ব্লক মৌল। সাথে, সাথে ১৮ নম্বর গ্রুপের যে হিলিয়াম রয়েছে সেও হচ্ছে s ব্লক মৌল এবং s ব্লক মৌলের যে সংখ্যা সেটি হচ্ছে ১৪। কিভাবে দেখো? এই যে গ্রুপ 1 রয়েছে, গ্রুপ 1 এবং গ্রুপ 2 এবং গ্রুপ ১৮ যে হিলিয়াম রয়েছে তারাই কিন্তু s ব্লক মৌল। তো এখানে তোমরা যদি গুণলে তোমরা যেটি সংখ্যাটি পাবে সেটি হচ্ছে ১৪ টি। অর্থাৎ s ব্লক মৌলের সংখ্যা হচ্ছে টোটাল ১৪ বা 14 টি। তো এগুলোই ছিল হচ্ছে s ব্লক মৌলের ব্যাপার-স্যাপার। তো একটু খেয়াল করো, এই যে ১ নম্বর গ্রুপ রয়েছে, ১ নম্বর গ্রুপের যে মৌলসমূহ রয়েছে s ব্লক মৌলসমূহ তাদেরকে বলা হয় ক্ষার ধাতু। অন্যদিকে ২ নম্বর গ্রুপের যে মৌলসমূহ রয়েছে তাদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু এবং অন্যদিকে ১৮ নম্বর গ্রুপের যে মৌলসমূহ রয়েছে তাদেরকে তো আমরা সবাই জানি নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস বলা হয়ে থাকে। তো একটু যদি খেয়াল করে দেখো, s ব্লক যে মৌলসমূহ রয়েছে, s ব্লক মৌলের সর্বশেষ ইলেকট্রন বিন্যাসটি কেমন হচ্ছে দেখো? হয় s1 বা s2, আবার s1, আবার s2। অর্থাৎ এখানে s1 এবং s2 এর মাঝখানেই তাদের হচ্ছে সর্ববহিঃস্থ যে প্রশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস সেটি রয়েছে, তাই না? তো এর মানে এসব মৌলের সর্ববহিঃস্থ স্তরে s1 অথবা s2 ইলেকট্রন বিন্যাসের কাঠামো থাকে। এবার চলো পর্যায় বের করি। তো পর্যায় বের করার টাইমে যেটি মাথায় রাখবে সেটি হচ্ছে কোনো একটি ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম নাম্বারটি হচ্ছে পর্যায়। কি বোঝাচ্ছি? সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম নাম্বারই হচ্ছে পর্যায়। দেখো এখানে একটাই কোয়ান্টাম নাম্বার রয়েছে 1, তাই না? তাই তার পর্যায় 1। বাট ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো এখানে প্রধান কোয়ান্টাম নাম্বার সর্বোচ্চ মান কত? দেখো 4। প্রধান কোয়ান্টাম নাম্বারের সর্বোচ্চ মান হচ্ছে 4। তাই এটার পর্যায় হবে 4। অন্যদিকে সোডিয়ামের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম নাম্বারের সর্বোচ্চ মান 1, 2, 2, 3, তাই না? অর্থাৎ 3 এখানে হচ্ছে সর্বোচ্চ মান প্রধান কোয়ান্টাম নাম্বারের। তাই তার পর্যায় হবে 3। এবং হিলিয়ামের ক্ষেত্রে দেখো একটাই প্রধান কোয়ান্টাম নাম্বার রয়েছে যেটা হচ্ছে 1, তাই হচ্ছে পর্যায় 1 হবে। আশা করি পর্যায় কিভাবে নির্ণয় করতে হয় সেটি বুঝে ফেলেছো। তো এবার দেখো গ্রুপ কিভাবে নির্ণয় করবে। s ব্লক মৌলের ক্ষেত্রে এই যে s এ যতটি ইলেকট্রন রয়েছে সেটাই তার গ্রুপ। s ব্লক মৌলের ক্ষেত্রে যতটি ইলেকট্রন রয়েছে সেটাই তার গ্রুপ। শুধুমাত্র এক্সেপশন হচ্ছে হিলিয়াম। হিলিয়ামকে গ্রুপে দিবে 18 নম্বর গ্রুপে। কেমন? হিলিয়াম হবে 18 নম্বর গ্রুপে, শুধুমাত্র এটা এক্সেপশন। বাট সব ক্ষেত্রে তুমি যখন s ব্লক মৌলে যখন গ্রুপ বের করতে যাবে তখন s এ যতটি ইলেকট্রন রয়েছে ঠিক ততটি ইলেকট্রন সংখ্যাই হবে তার গ্রুপ নাম্বার। তো দেখো হাইড্রোজেনের যদি একটা ইলেকট্রন রয়েছে s এ গ্রুপ 1, ক্যালসিয়ামের যেহেতু s এ 2টা রয়েছে গ্রুপ 2, সোডিয়ামের যেহেতু 1 রয়েছে গ্রুপ 1 এবং হিলিয়াম যেহেতু 2 রয়েছে তার 2 হওয়ার কথা বা 2 হবে না, এটা একটা এক্সেপশন। তার যেটা হবে 18। কেন 18 হবে? কারণ দেখো তাকে 18 নম্বর গ্রুপে কেন রাখা হয়েছে, 2 নম্বরে না রাখা হয়? কারণ খুবই সিম্পল, হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস, তাকে 18 নম্বর গ্রুপেই রাখতে হবে এইজন্য। তো এই ছিল আমাদের S ব্লকের হিসাব নিকাশ। এখন চলো আমরা ডিরেক্টলি P ব্লক মৌলতে মুভ করি। তাহলে P ব্লক মৌল কি? P ব্লক মৌলটাও সিম্পল। যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে ইলেকট্রনটি রয়েছে সেটি হচ্ছে P অরবিটালে প্রবেশ করবে, আই মিন P উপশক্তি স্তরে প্রবেশ করবে, তাদেরকে আমরা P ব্লক মৌল বলে থাকবো। যেমন বোরন, দেন ক্লোরিন, আর্গন এবং নিয়ন। এগুলোর ইলেকট্রন বিন্যাস যদি করো তাহলে তোমরা যেটি দেখবে সেটি হচ্ছে দেখবে যে এখানে সর্বশেষ ইলেকট্রনটি P উপশক্তি স্তরে প্রবেশ করেছে। তো দেখো এখানে বোরনেরও হচ্ছে পি উপশক্তি স্তরের সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করেছে, ক্লোরিনেরও পিতে, আর্গনেরও পিতে এবং নিয়ন যেটি রয়েছে সেটিরও হচ্ছে পিতে প্রবেশ করেছে, রাইট? তো এগুলোই হচ্ছে আমাদের পি ব্লক মৌল। এখন পি ব্লক মৌল যেগুলো রয়েছে তাদেরকে পর্যায় সারণীতে বেসিক্যালি যেখানে রাখা হয়েছে সেটি হচ্ছে 13 থেকে 18 নম্বর গ্রুপ যেটি রয়েছে এই পুরোটাই হচ্ছে আসলে পি ব্লক মৌল বাট হিলিয়াম বাদে। হিলিয়াম কিন্তু ছিল হচ্ছে S ব্লক মৌল। যেটি মনে রাখতে হবে পর্যায় সারণী 13 থেকে 18 নম্বর গ্রুপ হচ্ছে আসলে পি ব্লক মৌল হিলিয়াম বাদে। কেমন? তো এই যে পর্যায় সারণীটি রয়েছে এই পর্যায় সারণীতে এই যে 13 থেকে 18 নম্বর যে গ্রুপ রয়েছে এই 13 থেকে 18 নম্বর গ্রুপ পুরোটাই হচ্ছে আসলে আমাদের পি ব্লক মৌল। তো এটা একটু মনে রাখবে। এবং পি ব্লক মৌলের সর্বোচ্চ এবং পি ব্লক মৌলে যে সর্বমোট মৌল সংখ্যা যেটি সেটি হচ্ছে 60 মৌল রয়েছে। এগুলো কিন্তু তোমরা অ্যাডমিশন এবং এইচএসসি এমসিকিউর জন্য মনে রাখতে হবে এই ডাটাগুলো। কেমন? তো দেন এখানে পি ব্লক মৌলসমূহ যেটি রয়েছে তার সর্ববহিঃস্থ উপশক্তি স্তরের যে কাঠামোটি থাকে সেটা হচ্ছে P1 থেকে P6 পর্যন্ত থাকতে পারে। কেমন? তো এখানে দেখো এখন যদি আমরা পর্যায় এবং গ্রুপ বের করতে চাই, দেখো পর্যায়ে কি ছিল? সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাই না? তো এখানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? 2, তার মানে তার পর্যায় 2। এখানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? 3, তার মানে তার পর্যায় 3। এখানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? 3, তাই 3। এখানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা 2, তাই পর্যায় হচ্ছে 2। এবং গ্রুপ কি হবে? দেখো পি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ যেটি হবে সেটি হচ্ছে দেখো পি যে ব্লকটির পি যে উপশক্তি স্তর রয়েছে, পি উপশক্তি স্তরের যে আগে এস উপশক্তি স্তর রয়েছে এই দুটো ইলেকট্রন প্রথমে যোগ করতে হবে, দেন তার সাথে 10 যোগ করতে হবে, এটাই হবে তার গ্রুপ সংখ্যা। কেমন? দেখো এখানে
পিতে একটা ইলেকট্রন রয়েছে, এতে ২ টা ইলেকট্রন রয়েছে। যোগ করলে কত? 3 3 এর সাথে 10 যোগ করলে কত? 13 না? সো এখানে গ্রুপ সংখ্যা হবে 13। আবার এই ক্ষেত্রে দেখো পি এর সাথে যদি পি এর সাথে এখানে 5 রয়েছে এবং এস এর 2 রয়েছে অর্থাৎ 7, তো 7 এর সাথে 10 যোগ করলে গ্রুপ হবে 17। অর্থাৎ আমি যেটি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে পি ব্লক মৌলের ক্ষেত্রে যখন গ্রুপ বের করবে তখন পি উপশক্তি স্তর এবং তার আগে যে এস উপশক্তি স্তর রয়েছে ২ টা ইলেকট্রন প্রথমে যোগ করবে। যোগ করার পর তার সাথে 10 যোগ করতে হবে, তাহলে গ্রুপ সংখ্যা পেয়ে যাবে। এবং এখানে কত আসবে তাহলে? এখানে অবশ্যই দেখো 2 + 6 কত? 8, সাথে 10 যোগ করলে 18 আসে। এখানে দেখো 2 + 6 8, সাথে 10 যোগ করলে 18 আসে। তো এভাবে চাইলে খুব ইজিলি হচ্ছে পি ব্লক মৌলসমূহের গ্রুপ এবং পর্যায় বের করে ফেলা যায় এবং এই ডাটাগুলো তোমরা একটু মনে রাখবে, কারণ এগুলো তোমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। তো এতক্ষণ যে আমরা এই যে পি ব্লক মৌলসমূহ দেখলাম, অর্থাৎ এই যে গ্রুপগুলো দেখলাম, এই গ্রুপগুলো নিয়ে চলো একটু কথা বলি। সেটা হচ্ছে দেখো এই যে গ্রুপ নাম্বার যে 13 রয়েছে, এই 13 নাম্বার গ্রুপে যে মৌলসমূহ রয়েছে তাদেরকে বলা হয় ট্রাই-ইলস, বা একটাকে সিঙ্গলি বলা হয় ট্রাই-ইল। অন্যদিকে 14 নাম্বার গ্রুপ যেটি রয়েছে তাদেরকে বলা হয় টেট্রাইলস। 15 নাম্বার যে হচ্ছে গ্রুপের মৌলসমূহ রয়েছে তাদেরকে বলা হয় নিক্টোজেন, এবং 16 নাম্বার গ্রুপের যে মৌলসমূহ রয়েছে তাদেরকে বলা হয় চালকোজেন। 17 নম্বর গ্রুপে যে মৌলসমূহ রয়েছে তাদেরকে বলা হয় হ্যালোজেন, এবং 18 নম্বর গ্রুপে যে মৌলসমূহ রয়েছে তাদেরকে তো আমরা জানি, তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা নোভেল গ্যাস। সো এই নামগুলো হচ্ছে একটু মনে রাখবে। এখন চলো আমরা ডিরেক্টলি ডি ব্লক মৌলতে চলে যাই, কারণ আমাদের যে পি ব্লক মৌল ছিল সেটার পড়াশোনা শেষ। এখন আমরা ডিরেক্টলি ডি ব্লক মৌলতে চলে যাব। তাহলে ডি ব্লক মৌল কারা হবে? ডি ব্লক মৌল হচ্ছে তারাই যেসব মৌল ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যেটি রয়েছে সেটি ডি উপশক্তি স্তরে প্রবেশ করে, তাদেরকে বলা হবে ডি ব্লক মৌল। তারা কিসে প্রবেশ করবে? ডি উপশক্তি স্তরে, নট ডি অরবিটালে। তো এটি একটু ভুল রয়েছে, একটু কারেক্ট করে নিবে। কেমন? পর্যায় সারণীর গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত যে মৌলসমূহ রয়েছে তারাই হচ্ছে আসলে ডি ব্লক মৌল, এবং এই যে মৌল সংখ্যা সেটি হচ্ছে সর্বমোট 40টি। ডি ব্লক মৌলের যে মৌল সংখ্যা সেটি হচ্ছে সর্বমোট 40টি। চলো একটু এক্সাম্পল দেখে নিই। দেখো, তো দেখো এখানে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত মৌলগুলো কি? আমার হচ্ছে ডি ব্লক মৌল। তো এই যে 3 থেকে 12 এর মধ্যে পর্যায় 4, পর্যায় 5, পর্যায় 6 এবং পর্যায় 7 যে মৌলগুলো রয়েছে সেগুলোই হচ্ছে আসলে আমার যে ডি ব্লক মৌল। কেমন? দেখো, পর্যায় 4 এ স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, এবং পর্যায় 5 এর ইউট্রিয়াম থেকে ক্যাডমিয়াম, পর্যায় 6 এর লুটেশিয়াম থেকে মার্কারি, এবং পর্যায় 7 এর লরেনসিয়াম থেকে কপারনিসিয়াম পর্যন্ত যে মৌলসমূহ রয়েছে সেগুলো হচ্ছে আসলে ডি ব্লক মৌল। তো একটু মনে রাখতে হবে এই যে এখানে মৌলগুলো রয়েছে, অর্থাৎ এখানে টোটাল 40টি মৌল রয়েছে, তারাই হচ্ছে ডি ব্লক মৌল। তো এগুলো একটু মনে রাখতে হবে। এবার চলো ডি ব্লক মৌলের যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তাদের যে হচ্ছে গ্রুপ এবং পর্যায় বের করা যায় সেগুলো একটু দেখে নিই। তো দেখো, প্রথমে এখানে স্ক্যান্ডিয়াম ইলেকট্রন বিন্যাস দেওয়া রয়েছে। সো দেখতেই পাচ্ছ স্ক্যান্ডিয়ামের যে ইলেকট্রনটি সর্বশেষ ইলেকট্রনটি সেটি কোথায় ঢুকেছে? সেটি হচ্ছে ডিতে ঢুকেছে। এবং এখানে যে টাইটেনিয়ামের যে ইলেকট্রন বিন্যাসটি রয়েছে সেখানে দেখো ডিতে রয়েছে, এটাতেও ডিতে, ডিতে, ডিতে এবং ডিতে, ডিতে। এই যে সবগুলো ইলেকট্রন বিন্যাস রয়েছে সবগুলোর ইলেকট্রন বিন্যাসই হচ্ছে সর্বশেষ ইলেকট্রনটি কিন্তু ডি উপশক্তি স্তরে প্রবেশ করেছে, অর্থাৎ তারা ডি ব্লক মৌল। তো এই যে ডি ব্লক মৌলসমূহ রয়েছে তাদের পর্যায় কিভাবে বের করবে এবং গ্রুপ কিভাবে বের করবে তা তো আমরা শিখে এসেছি, তাই না? তো দেখো, পর্যায় কিভাবে বের করবো? সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম নাম্বারই হচ্ছে পর্যায়, রাইট? তো এখানে একটু খেয়াল করো, এখানে যে সর্বোচ্চ যে প্রধান কোয়ান্টাম নাম্বার হচ্ছে এখানে কি 4, এই ক্ষেত্রে 4 রয়েছে, তাই না? এই ক্ষেত্রে সর্বোচ্চ কোয়ান্টাম নাম্বারটা 4 রয়েছে, এই ক্ষেত্রেও 4। সব ক্ষেত্রে এই যে এখানে যতগুলো ইলেকট্রন বিন্যাস রয়েছে সব ক্ষেত্রেই কিন্তু তার যে সর্বোচ্চ কোয়ান্টাম নাম্বার সেটা কিন্তু 4 রয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমি চোখ বন্ধ করে বলে ফেলতে পারছি যে সবগুলো যারা রয়েছে তাদের যে পর্যায় হবে সেটা কত হবে? সবগুলোরই পর্যায় হবে এখানে 4, কারণ এখানে সবগুলো ইলেকট্রন বিন্যাসই হচ্ছে সর্বোচ্চ কোয়ান্টাম নাম্বার 4। এবার চলো গ্রুপ নাম্বারটা বের করি। তো জি অরবিটালের ক্ষেত্রে গ্রুপ নাম্বারটা যেভাবে বের করতে হবে সেটা আসলে পি এর মতোই, বাট একটা ছোট কাজ করা যাবে না, সেটা হচ্ছে পি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা যখন করেছি তখন আমরা এস উপশক্তি স্তর এবং পি উপশক্তি স্তর যোগ করে তার সাথে ট্যান যোগ করতাম, যাতে তার আমরা কি পাই? গ্রুপ নাম্বার পাই। বাট ডি ব্লক মৌলের ক্ষেত্রে ওই ট্যানটা যোগ করা যাবে না। ডি ব্লক মৌলের ক্ষেত্রে শুধুমাত্র এই যে এস উপশক্তি স্তর এবং ডি উপশক্তি স্তর যেটা রয়েছে ওটা যোগ করাটাই হচ্ছে তাদের গ্রুপ নাম্বার। তো এখানে এই দুইটা যোগ করলে 3 আসে, তার গ্রুপ 3। এখানে এই দুটো যোগ করলে হচ্ছে 4 আসে, তার গ্রুপ 4। এখানে এই দুটা করলে 5, গ্রুপ 5, 6, 6, 7, 7। এখানে করলে কত? 8 আসে, গ্রুপ 8। এইটা করলে কত আসে? এটা করলে 9 আসে, তাই গ্রুপ 9। আর 2 আর 8 যোগ করলে কত আসে? 10 আসে, তাই তার গ্রুপ 10। এটা 10 আর 11 যোগ করলে কত আসে? 11, তাই তার গ্রুপ 11। এবং 10 আর 12, আই মিন 10 আর 2 যোগ করলে কত আসে? 12 আসে, তাই তার গ্রুপ 12। সো এভাবে চলে খুব ইজিলি ডি ব্লক মৌলগুলোরও হচ্ছে গ্রুপ এবং পর্যায় এবং ইলেকট্রন বিন্যাসগুলো করে ফেলা যায়।
তো এই ইলেকট্রন বিন্যাসগুলো তোমরা নিজে, নিজে একটু করবে। কারণ এই ইলেকট্রন বিন্যাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ডিরেক্টলি সরাসরি সিকিউতে ইউজ হবে। তো এগুলোই ছিল আমাদের ডি ব্লক সংক্রান্ত আলোচনা। এবার চলো আমরা এফ ব্লক মৌলতে মুভ করি। তো এফ ব্লক মৌল হচ্ছে ওই সকল মৌল যাদের সর্বশেষ যে ইলেকট্রনটি রয়েছে সেটি হচ্ছে এফ উপশক্তি স্তরে প্রবেশ করে। তাদেরকে আমরা হচ্ছে এফ ব্লক মৌল বলে থাকি এবং এফ ব্লক মৌলের সংখ্যা টোটাল হচ্ছে 28টি। তো এখানে একটু নাম্বার একটু মনে রাখবে। এফ ব্লক যে মৌল রয়েছে তার টোটাল সংখ্যা কত? 28টি। কেমন? তো এফ ব্লক মৌল বোঝার আগে আরেকটা জিনিস বুঝতে হবে সেটি হচ্ছে ল্যান্থানাইড সিরিজ কি এবং অ্যাক্টিনাইড সিরিজ কি। তো ল্যান্থানাইড সিরিজ আসলে হচ্ছে ওই সিরিজ যেখানে হচ্ছে পর্যায় সারণীর যে ল্যান্থানাম অর্থাৎ যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 57 থেকে লুটেশিয়াম অর্থাৎ যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 71, এই যে মৌলসমূহ রয়েছে তার মাঝামাঝি প্লাস তারা অর্থাৎ পর্যায় সারণীতে ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত যতগুলো পরমাণু রয়েছে অর্থাৎ টোটাল এখানে 15টি রয়েছে, তাদেরকে একত্রে বলা হয়, সেই মৌলগুলোকে একত্রে বলা হয় ল্যান্থানাইড সিরিজ। তাহলে ল্যান্থানাইড সিরিজ কি? পর্যায় সারণীতে পর্যায় 6-এ ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত মোট 15টি রাসায়নিক মৌল রয়েছে, তাদেরকে একত্রে বলা হয় ল্যান্থানাইড সিরিজ। আর ওই মৌলগুলোকে বলা হয় ল্যান্থানয়েডস এবং তাদের যে অবস্থানটা হয় সেটা হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ 3-তে এবং পর্যায় 6-এ। অন্যদিকে অ্যাক্টিনাইড সিরিজ কি? অ্যাক্টিনাইড সিরিজ হচ্ছে পর্যায় সারণীতে অ্যাক্টিনিয়াম মৌল থেকে লরেনসিয়াম মৌল পর্যন্ত টোটাল যতটি মৌল রয়েছে তাদেরকে বলা হয় অ্যাক্টিনাইড সিরিজ। তো অ্যাক্টিনাইড সিরিজকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? অ্যাক্টিনাইড সিরিজকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি, অ্যাক্টিনিয়াম থেকে লরেনসিয়াম পর্যন্ত মোট 15টি রাসায়নিক মৌলকে একত্রে অ্যাক্টিনাইড সিরিজ বলা হয়ে থাকে এবং ওই মৌলকে বলা হয় অ্যাক্টিনয়েডস এবং তাদের অবস্থান মূলত হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ 3-তে এবং পর্যায় 7-এ। তো এখন যেটি দেখো, এখন ধরো তুমি বলতে চাচ্ছ যে ল্যান্থানাইড সিরিজ এবং অ্যাক্টিনাইড সিরিজকে একত্রে এফ ব্লক মৌল বলে। যদি এই কথাটা বলো তাহলে একটু ভুল হবে। ভুলটা কোথায় হবে একটু খেয়াল করো। দেখো, ল্যান্থানাইড সিরিজ এবং অ্যাক্টিনাইড সিরিজকে একত্রে এফ ব্লক মৌল বলা যাবে না। কেন যাবে না? দেখো, ল্যান্থানাইড সিরিজে মৌল কয়টা রয়েছে? 15টি। অ্যাক্টিনাইড সিরিজে মৌল কয়টা রয়েছে? 15টি। তাহলে টোটাল এখানে মৌল কয়টা রয়েছে? 30টি। এফ ব্লক মৌলের সংখ্যা কত? 28টি। তার মানে এখানে ল্যান্থানাইড সিরিজ এবং অ্যাক্টিনাইড সিরিজ থেকে আমাকে 2টা মৌল বাদ দিলে তাহলে আমি যেটি পাবো সেটি হচ্ছে এফ ব্লক মৌল। এখন কথা হচ্ছে কোন 2টা মৌলকে বাদ দিতে হবে। তো এটাই চলো একটু পিরিয়ডিক টেবিলে দেখে আসি। তো আমরা একটু আগে যেটি পড়ে এসেছিলাম সেটি হচ্ছে এই যে ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত যে মৌলসমূহ রয়েছে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো ল্যান্থানাইড সিরিজ, তাই তো? অন্যদিকে অ্যাক্টিনিয়াম থেকে লরেনসিয়াম পর্যন্ত যে মৌলসমূহ রয়েছে তাদেরকে আমরা বলবো অ্যাক্টিনাইড সিরিজ। তো এখন দেখো, এই পর্যায় সারণীটা একটু কনফিউজিং লাগছে না? কেন কনফিউজিং লাগছে? দেখো, আমরা তো পড়ে এসেছি পর্যায় 6 কোনটা থাকে? যে 6 থাকে হচ্ছে ল্যান্থানাইড সিরিজ, অন্যদিকে পর্যায় 7 থাকে হচ্ছে অ্যাক্টিনাইড সিরিজ, রাইট? তো দেখো, এই যে পর্যায় 6 রয়েছে, পর্যায় 6 তো হচ্ছে আসলে এখানে এটা দেখানো হচ্ছে না। এটা তো আমার হচ্ছে কি বলে, এই পুরোটাই হচ্ছে আমার কি ল্যান্থানাইড সিরিজ। তো আসলে যেটি করা হয়েছে সেটি হচ্ছে এটি আসলে এখানে জায়গা হচ্ছিল না, তাই এটিকে এই ভিতরে না রেখে দেখো এখানে 56 থেকে 71 পর্যন্ত কোনো মৌল নাই, তাই তো? আসলে এই গ্যাপে হচ্ছে এগুলো আছে, বাট এখানে পর্যায় সারণীতে জায়গা না হওয়ার কারণে এই জিনিসটাকে এখানে রাখা হয়েছে। সিমিলার হইতে অ্যাক্টিনেটে দেখো 88 থেকে ডিরেক্টলি চলে গেছে 103-তে। মাঝখানে এই যে মৌলসমূহ রয়েছে তাদেরকে নিচে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? কারণ এখানে জায়গা হচ্ছিল না, তাই এটা নিচে রাখা হয়েছে। তার মানে এই জিনিসটি, এই যে ল্যান্থানাইড সিরিজের যে মৌলগুলো রয়েছে সবগুলোই হচ্ছে এখানে যাবে এবং অ্যাক্টিনাইড সিরিজের যে মৌলসমূহ রয়েছে সবগুলি হচ্ছে এখানে যাবে। তাই আমরা বলতে পারি ল্যান্থানাইড সিরিজের মৌলসমূহ রয়েছে পর্যায় 6-এ এবং অ্যাক্টিনাইড সিরিজের মৌলসমূহ যেহেতু এখানে রয়েছে তার মানে তারা রয়েছে পর্যায় 7-এ, ঠিক আছে? এবং তারা রয়েছে গ্রুপ নাম্বার 3-তে। তো এখন যে অ্যান্সারটি আমি দিতে এসেছিলাম সেটি হচ্ছে যে কোন 2টা মৌলকে বাদ দিলে ল্যান্থানাইড প্লাস অ্যাক্টিনাইড সিরিজের মৌলসমূহকে তুমি এফ ব্লক বলতে পারবে। যেটি মনে রাখবে সেটি হচ্ছে এই যে অ্যাক্টিনিয়াম, যে অ্যাক্টিনাইড সিরিজের যে অ্যাক্টিনিয়াম রয়েছে এবং থোরিয়াম রয়েছে তারা আসলে এফ ব্লক মৌল না। তাদের বাদে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজের বাকি 28টা মৌলই হচ্ছে এফ ব্লক মৌল। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছো। সো এটি একটু আমি মুছে ফেলছি কারণ আমি এখন আরেকটা জিনিস পড়াবো, যেটি হচ্ছে, তো আরেকটা জিনিস যেটি মনে রাখবে সেটি হচ্ছে এই যে এখানে ল্যান্থানাইড সিরিজটি দেখতে পাচ্ছ, এই যে এখানে এই ল্যান্থানাইড যে সিরিজটি দেখতে পাচ্ছ, এই ল্যান্থানাইড সিরিজ, দেন এই যে লুটেশিয়াম, ইউট্রিয়াম এবং স্ক্যান্ডিয়াম, তাদেরকে এই যে এখানে কয়টি মৌল রয়েছে? এখানে খুব সম্ভবত টোটাল 17টি মৌল রয়েছে। এই 17টি মৌলকে একত্রে বলা হয় বিরল মৃত্তিকা ধাতু। এখানে প্রত্যেকটা মৌলই কি বিরল মৃত্তিকা ধাতু, কারণ তাদেরকে আমাদের যে আর্থ রয়েছে, আর্থে এত বেশি সচরাচর পাওয়া যায় না, তাই তাদেরকে বলা হয় বিরল মৃত্তিকা ধাতু। তবে এই ক্ষেত্রে
দেখো যদি বলা হয় বিরল মৃত্তিকার ধাতু কত? তাহলে বলতে পারো 17টি। এইগুলোই হচ্ছে বিরল মৃত্তিকার ধাতু। বাট যদি বলা হয় প্রাকৃতিক বিরল মৃত্তিকার ধাতু কতটি? তখন বলতে হবে 16টি। তখন এইটিকে বলা যাবে না। কারণ এটাকে হচ্ছে ল্যাবে তৈরি করা হয়। এটা আসলে কখনোই আমরা ন্যাচারালি পাই না। অর্থাৎ প্রাকৃতিক যে বিরল মৃত্তিকার ধাতু ওটা হচ্ছে 16টি, বাট টোটাল বিরল মৃত্তিকার ধাতু কয়টি? টোটাল বিরল মৃত্তিকার ধাতু হচ্ছে 17টি। তো এগুলো হচ্ছে অ্যাডমিশনের জন্য একটু মনে রাখতে হবে। তো এখানে একটু খেয়াল করো। এখন আমরা হচ্ছে আমাদের লাস্ট টপিকটি পড়বো সেটি হচ্ছে দেখো, এখানে দেখো গ্রুপ নাম্বার আমরা জানি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে যদি থাকে আমরা জিনিসটা লিখতে পারি। বাট হোয়াট ইফ তোমাকে গ্রুপ নাম্বার এভাবে IA, ডাবল IA অর্থাৎ রোমান নাম্বার এভাবে দিয়ে দিল, তখন তোমরা কিভাবে জিনিসটা করবে? সো আমরা চাইলে কিন্তু এই যে রোমান নাম্বারে কিভাবে গ্রুপ বের করতে হয় সেটা কিন্তু শিখতে পারি। সো এই ক্লাস লেকচারটিতে আমরা হচ্ছে রোমান নাম্বারে কিভাবে গ্রুপটা বের করব, এই যে নেক্সট স্লাইড রয়েছে সেটি হচ্ছে এখানে পড়বো যে রোমান সংখ্যায় কিভাবে গ্রুপ নির্ণয় করা যায়। এটি কেন শিখবো? কারণ পরীক্ষাতে অনেক সময় রোমান নাম্বারে গ্রুপটা দিয়ে দেয়, তখন হচ্ছে তোমাদের এই জিনিসটা করতে হয়। সো যেটি মনে রাখবে সেটি দেখো। তো রোমান সংখ্যায় গ্রুপ নির্ণয় করতে গেলে যে কয়েকটি জিনিস মনে রাখতে হবে সেটি দেখো। এস ব্লক মৌল আমরা তো পড়ে এসেছি যে এস ব্লক মৌল হচ্ছে গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মৌল, তাই তো? এস ব্লক মৌল কি গ্রুপ 1 আর 2 তে থাকে। অন্যদিকে 13 থেকে 18 পর্যন্ত যে মৌলসমূহ গ্রুপের তাদেরকে আমরা বলি পি ব্লক মৌল। অ্যান্ড 3 থেকে 12 এ থাকে হচ্ছে জি ব্লক মৌলগুলো, তাই না? আমরা কি পড়েছি? 1 নম্বর 2 নম্বর গ্রুপে থাকে হচ্ছে এস ব্লক মৌল, 13 থেকে 18 এ থাকে হচ্ছে বি ব্লক মৌল, এবং 3 থেকে 12 এ থাকে হচ্ছে ডি ব্লক মৌল। তো এখানে জিনিসটি যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে এস ব্লক মৌলকে রোমান সংখ্যায় এ দ্বারা প্রকাশ করা হয়, পি ব্লক মৌলকে রোমান সংখ্যায় এ দ্বারা প্রকাশ করা হয়, বা জি ব্লক মৌলকে রোমান সংখ্যায় বি দ্বারা প্রকাশ করা হয়। জাস্ট এতটুকু মনে রাখা, এই জিনিসগুলো মনে রাখলেই হবে। অর্থাৎ যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এস ব্লক মৌল 1 নম্বর আর 2 নম্বর গ্রুপে থাকে, পি ব্লক মৌল 13 থেকে 18 নম্বর গ্রুপ পর্যন্ত থাকে, ডি ব্লক মৌল 3 থেকে 12 নম্বর গ্রুপ পর্যন্ত থাকে। এস ব্লক দেখলে এ বসাবে, পি ব্লক দেখলে এ বসাবে, ডি ব্লক দেখলে পি বসাবে। তো এবার চলো রোমান নাম্বারে কনভার্টটা শুরু করি। দেখো 1 নাম্বার আর 2 নাম্বার গ্রুপ কি এস ব্লক মৌল না? এস ব্লক মৌলের জন্য আমরা এ বসাবো, রাইট? অন্যদিকে 3 থেকে 12 পর্যন্ত আমার কি? দেখো 3 থেকে 12 পর্যন্ত আমার জি ব্লক মৌল না? তো আমি এখানে বি বসাবো। অ্যান্ড 13 থেকে 18 পর্যন্ত আমার পি ব্লক মৌল না? তাই আমি এখানে পি এর জন্য এ বসাবো। আশা করি বুঝতে পেরেছো। দেন যেটি করতে হবে দেখো, 1 নম্বর গ্রুপ তো রোমান সংখ্যায় 1, 2 নম্বর গ্রুপ তো রোমান সংখ্যায় 2, 3 নম্বর গ্রুপ তো 3, 4, 4, 5, 5, 6, 6, 7 হলে 7, 8 হলে 8। দেন যেটি করতে হবে, দেন একটু ব্রেকডাউন আসে সিরিয়ালে। কিরকম দেখো, 8 এর জন্য আমরা 8বি লিখেছি না? 9 এর জন্য আমরা HBA লিখবো, 10 এর জন্য আমরা HBE লিখবো। এখানে ভুল লিখেছি, এটা 7বি লিখে ফেলেছি, এটা হবে যে HB। এখানে এটা কত হবে? এটা হবে 8বি। তো এটাও হবে 8বি। কেমন? তো এখানে যেটি করলাম সেটি হচ্ছে 8, 9 এবং 10 সবগুলোর জন্য আমরা কত রেখেছি? সবগুলোর জন্য আমরা রেখেছি হচ্ছে 8বি। সো এটা একটা মনে রাখবে যে এখানে হচ্ছে 8, 9 এবং 10 নম্বর গ্রুপকে আসলে 8বি, এইচবি এবং পর্যায়ক্রমে এইচবি দ্বারাই প্রকাশ করা হয়। অর্থাৎ 8 নম্বর গ্রুপকে আমি এইচবি বলবো, 9 নম্বর গ্রুপকে আমি এইচবি বলবো, 10 নম্বর গ্রুপকে আমি এইচবি বলবো। এটা একটু মনে রাখতে হবে। দেন দেখো 11 নম্বর গ্রুপটা 11 থেকে শুরু না হয়ে এটা শুরু হবে 1 থেকে। কেমন? দেন যেহেতু এটা 12 আছে 2, 13 হলে 3, 14 হলে 4, 15 হলে 5, 16 হলে 6, 17 হলে 7, 18 হলে 18। তো এভাবেই হচ্ছে রোমান সংখ্যার গ্রুপটা তোমরা বের করে ফেলতে পারো। তাহলে এখানে মেইনলি তোমরা কি মনে রাখবে? মেইনলি মনে রাখবে এস ব্লক মৌল দেখলে কি করবে? এস ব্লক মৌল দেখলে হচ্ছে যেটি করে ফেলবে সেটি হচ্ছে এ বসিয়ে দিবে, পি ব্লক দেখলেও এ বসাবে, আর ডি ব্লক দেখলে বি বসাবে। আর গ্রুপ নাম্বারগুলো মনে রাখতে হবে। আরেকটা জিনিস যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে 8 নাম্বার এবং 9 নাম্বার এবং 10 নাম্বার গ্রুপটাই হচ্ছে তিনটাই হচ্ছে সেম গ্রুপ রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এটাই হচ্ছে পিরিয়ডিক টেবিল, আমরা একটু দেখে আসি। দেখো 1 নম্বর গ্রুপে এবং 2 নম্বর গ্রুপকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে। অন্যদিকে 13 থেকে 18 পর্যন্ত কি দ্বারা প্রকাশ করা হয়েছে? এ দ্বারা প্রকাশ করা হয়েছে। কেন? কারণ দেখো 13 থেকে 18 পর্যন্ত আমাদের পি ব্লক মৌল, এবং এখানে 1 এবং 2 হচ্ছে আমাদের এস ব্লক মৌল। আমরা জানি এস ব্লক মৌলসমূহকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এ দিয়ে। এবং পি ব্লক মৌলগুলোকে আমরা প্রকাশ করব এ দিয়ে, রাইট? তো এখানে দেখো 1 এ এবং 2 এ। অন্যদিকে দেখো 3 থেকে 12 পর্যন্ত যে মৌলসমূহ রয়েছে তাদেরকে বি দিয়ে প্রকাশ করা হয়েছে। তাদেরকে কেন বি দিয়ে প্রকাশ করা হয়েছে? কারণ তারা হচ্ছে জি ব্লক মৌল, রাইট? সো জি ব্লক মৌলের ক্ষেত্রে তাদেরকে তাই বি দিয়ে প্রকাশ করা হয়েছে, বা বি উপশ্রেণী বলতে পারো। তো এখানে খেয়াল করো, তো প্রথমে আমরা কি করব? 1 থাকলে 1 দিব, 2 থাকলে 2 দিব, 3 থাকলে 3, 4 থাকলে 4, 5 থাকলে 5, 6 থাকলে 6, 7 থাকলে 7। বাট 8, 9, 10 এর জন্য আমরা যেন কি ইউজ করেছিলাম? তিনটাই 8বি ইউজ করেছিলাম, তাই তো? অন্যদিকে 11 থাকলে আমরা 11 না লিখে 1 দিয়ে শুরু করেছি, তাই না? তো 11 থাকলে 1, 12 থাকলে 2, 13 থাকলে 3, 14 থাকলে 4, 15 থাকলে
5, 16 থাকলে 6, 17 থাকলে 7, 18 থাকলে 8। সো এভাবে চাইলে খুব ইজিলি হচ্ছে তোমরা এই রোমান সংখ্যাতেও গ্রুপগুলো বের করে ফেলতে পারো। তো এজ এ সামারি যদি আমি একটু বলতে চাই, যেটি বলতে পারি সেটি হচ্ছে এই যে এতটুকু যে মৌলসমূহ রয়েছে, এই মৌলগুলো আমাদের কি ছিল? এই মৌলগুলো ছিল আমাদের এস ব্লক মৌল। পাশাপাশি এটা হচ্ছে আমাদের এস ব্লক মৌল, রাইট? অ্যান্ড এই যে মৌলগুলো রয়েছে এখানে, এগুলোকে এই ভদ্রলোক যারা আছেন তারা যেন কোন ব্লক মৌল? তারা কিন্তু ছিল হচ্ছে পি ব্লক মৌল, রাইট? আর অন্যদিকে এগুলো কারা? এগুলো হচ্ছে তারা হচ্ছে ডি ব্লক মৌল। এই মৌলগুলো কারা? এই মৌলগুলো হচ্ছে ডি ব্লক মৌল। আর অন্যদিকে এই যে ভদ্রলোকগুলো তারা যেন কি? তারা হচ্ছে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ। তার মাঝখানে এতটুকুকে আমরা বলবো হচ্ছে ল্যান্থানাইট সিরিজ, ইনক্লুডিং এটা। অন্যদিকে এতটুকু যেটা রয়েছে, নিচের অংশটুকু যেটা দেখতে পাচ্ছ, এতটুকু অংশকে বলবো আমরা অ্যাক্টিনাইট সিরিজ, তাই না? ইনক্লুডিং লরেনশিয়াম, রাইট? লরেনশিয়াম সহ তারা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। তাদের অবস্থান যেন কোথায়? তার অবস্থান এই জায়গায়, আর তার অবস্থান হচ্ছে এই যে এই লরেনশিয়ামের আগে। তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস লেকচার।